ওয়েলকাম ব্যাক টু রিয়াদ দুনিয়া। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। এবারে একটি নতুন জার্নির অভিজ্ঞতা শেয়ার করতে চলেছি তোমাদের সাথে। এবারে আমাদের গন্তব্য ছিল দ্য হার্ট অফ দ্য ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষের ভৌগোলিক দিক নিদর্শনের মধ্যভাগ, অর্থাৎ মধ্যপ্রদেশকে কেন্দ্র করে। ভারতবর্ষের অন্যতম কিছু জাতীয় উদ্যানের মধ্যে যেগুলি মধ্যপ্রদেশে অবস্থিত, সেগুলির মধ্যে বেছে বেছে 3টি ন্যাশনাল পার্ক আমরা এবার ঘুরেছিলাম। মূলত আমাদের উদ্দেশ্য ছিল এবার বাঘের সন্ধান। তো সেই কারণে আমরা পৌঁছে গেছিলাম বাঘের দেশে, অর্থাৎ মধ্যপ্রদেশে। এবারে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল বান্ধবগড় ন্যাশনাল পার্ক, তারপর কানহা ন্যাশনাল পার্ক এবং শেষে পিঞ্চ ন্যাশনাল পার্ক। তাহলে চলো শুরু করা যাক এবারে আমাদের এবার চলো শুরু করা যাক আমাদের প্রথমে ট্রেন জার্নির অভিজ্ঞতা দিয়ে। ট্রেন জার্নির অভিজ্ঞতা মোটেও সুখকর ছিল না আমাদের জন্য। আমাদের ট্রেনটি 1 এপ্রিল 8:25 ছাড়ার কথা ছিল রাত্রিবেলা, যেটি রিশিডিউল হয়ে টাইম হয়েছিল 10:25 এবং সেটি 10:25 ছাড়তে ব্যর্থ হয় এবং সেটি ছাড়ে রাত্রি 1:15। পরের দিন সকালবেলা ট্রেনে ঘুম থেকে উঠে আমরা রিয়েলাইজ করলাম ট্রেনটি মোটামুটি প্রায় 9 থেকে 10 ঘন্টা লেটে রান করছে, যেখানে আমাদের 1:30টার সময় কাটনি বলে একটি স্টেশনে নামার কথা ছিল, সেখানে আমরা নেমেছিলাম রাত্রি 11:30টার সময়। তো আমার এই ভিডিওতে আমি জানি না তোমাদের সঙ্গে কত সুন্দর সুন্দর ভিডিও আমি তোমাদেরকে পরিবেশন করতে পারবো, তবে আমি চেষ্টা করব তোমরা যাতে আমার এই ভিডিও থেকে কিছু হলেও ইনফরমেশন পেয়ে যেতে পারো, যারা পরবর্তীকালে এই সমস্ত ন্যাশনাল পার্ক ঘুরতে যেতে চাও। সেটি হলো আমাদের প্রথম ডেস্টিনেশন যেহেতু বান্ধবগড় ছিল, তো আমরা ট্রেনে করে সবার প্রথম পৌঁছে গেছিলাম জব্বলপুরের ঠিক আগের স্টেশন কাটনি বলে একটি স্টেশনে। আমরা যে 3টে ন্যাশনাল পার্ক এবার ঘুরবো সেগুলি মূলত জব্বলপুরকে কেন্দ্র করেই অবস্থিত। তো তোমরা চাইলে ফ্লাইটে করেও জব্বলপুর যেতে পারো এবং সেখান থেকে গাড়ি করে তোমরা এই সমস্ত ন্যাশনাল পার্ক ঘুরতে পারো। আমাদের ট্রেনটি 10 থেকে 12 ঘন্টা লেটে রান করার পর যখন রাত্রি ঠিক 11:30টার সময় কাটনি নামক স্টেশনে পৌঁছলো, সেখানে গিয়ে একটি জিনিস আমরা বুঝতে পারলাম যে আমাদের ট্রেন জার্নির অভিজ্ঞতা যতটাই বাজে ছিল, আমাদের ঘোরার অভিজ্ঞতা, সম্পূর্ণ ট্রিপের অভিজ্ঞতা ততটাই ভালো ছিল। কেবলমাত্র আমরা যেই ট্রাভেল এজেন্সির সঙ্গে এবারে ট্রিপটি কমপ্লিট করলাম সেই ক্লাব 7-এর জন্য এত সুন্দরভাবে ব্যবস্থাপনা এর আগে আমি সত্যি কথা বলতে পাইনি। তার কারণ এর আগে যে সমস্ত ভিডিও তোমরা দেখেছো আমার ইউটিউব চ্যানেলে, সমস্ত ঘুরতে যাওয়ার জন্য হোটেল বলো গাড়ি বলো সেগুলো আমরা নিজেরাই ঠিক করেছি। তো এই প্রথম কোনো ট্রাভেল এজেন্সির মারফত আমরা একটা পুরো ট্রিপ কমপ্লিট করলাম। তো সেই কারণে এই ক্লাব 7কে অবশ্যই ধন্যবাদ দিতে হয়, তার কারণ তারা এত সুন্দরভাবে এবারে আমাদের ট্রিপটি সম্পূর্ণ করেছেন। তো রাত্রি 11:30টার সময় আমরা কাটনি স্টেশনে এসে পৌঁছালাম। এই কাটনি স্টেশন থেকে বান্ধবগড় যেতে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে। তো দেখো আমাদের জন্য একটি ট্রাভেলার আগে থেকে এসেই আমাদের জন্য ওয়েট করছিল। তাহলে চলো যাওয়া যাক বান্ধবগড়ের উদ্দেশ্যে। আমাদের কন্ডাক্টর রাজা সাহা টিকিটের ব্যাগ নিয়ে বসে আছে টিকিট কাটার জন্য। দুটোর সময় বান্ধবগড়ের উদ্দেশ্যে রওনা দিয়ে খানিকটা আসার পর যখন আমাদের গাড়ি জঙ্গলের ভেতর ঢুকলো, তখন সত্যি এক অদ্ভুত এক পরিস্থিতি, এক অদ্ভুত একটা শিহরণ আমাদের মনের মধ্যে এসেছিল। তার কারণ এক রোমাঞ্চকর পরিস্থিতি আমি বলবো না, তার কারণ যখন আমাদের ড্রাইভার সাহেব বললেন যে এখানে কখনো কখনো বাঘের দর্শন মেলে, তখন হয়তো একটুখানি আমাদের মধ্যে একটুখানি রোমাঞ্চের পরিবেশ হয়েছিল। বাট তখন হঠাৎ আমরা রিয়েলাইজ করলাম যে সেদিন ছিল পূর্ণিমার চাঁদের আলো
যখন এই জঙ্গলের মধ্যে পড়েছে না, এক অপূর্ব শোভা সৃষ্টি করছে। আর সেই সঙ্গে ঝাঁকে ঝাঁকে হরিণের দল আমাদের ওয়েলকাম জানাচ্ছিল। আমরা সত্যি ভাবতে পারিনি যে আমাদের প্রথম দিনে এই চরম অভিজ্ঞতা আমরা লাভ করব। সারা দিনের ট্রেনের বাজে অভিজ্ঞতা ভুলিয়ে দেবে এই হরিণের দলগুলি। আর কোথাও যেন মনের মধ্যে এক আশা জন্মাচ্ছিল, কালকে হয়তো আমরা বাঘের দর্শন পেলেও পেতে পারি। তো এই সমস্ত অভিজ্ঞতার শিকার হতে হতে আমরা এগিয়ে চললাম আমাদের হোটেলের দিকে। আর আমাদের এখানে যে হোটেলটি আগে থেকে বুক করা ছিল সেটি অবশ্যই ক্লাব 7ই করে দিয়েছিল, মধ্যপ্রদেশ ট্যুরিজমের হোয়াইট টাইগার রিসর্ট বলে একটি হোটেল, যেখানে রাত্রি 2টোর সময় পৌঁছে আমরা এক ফোঁটাও নিরাশ হইনি। তার কারণ সারাদিনের ট্রেনে আমাদের কিছু খাওয়া হয়নি। যখন আমরা রাত্রি 2টোর সময় হোটেলে পৌঁছলাম, এদের এত সুন্দরভাবে খাবার পরিবেশন করা, গরম গরম খাবার, আর তার সঙ্গে যথেষ্ট আইটেম, মাছ, মাংস, ডিম কি ছিল না, রুটি, ভাত, সমস্ত কিছু গরম গরম আমাদের সামনে তারা পরিবেশন করলো। সত্যি আমরা আপ্লুত তাদের এত সুন্দর পরিবেশন দেখে। তো এই হচ্ছে আমাদের রুম। মূলত এই রুমগুলো না কটেজ। তো যেহেতু রাত্রিবেলা আমরা এখানটায় প্রবেশ করেছিলাম, তো তোমাদের এই রাতে আমি কিছুই ঘুরে দেখাতে পারছি না। অবশ্যই দিনের বেলা আমি তোমাদের সমগ্র যে হোটেলটি আছে বা রিসর্ট যেখানে আমরা উঠেছি, আমি সমস্ত জায়গাটি তোমাদের সামনে দিনের বেলা ঘুরে দেখাবো। এখন শুধু রুমটা একটু দেখো। রুমটি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং যথেষ্ট ভালো ছিল। প্রত্যেকটি রুমে 2টো করে বেড ছিল, ছিল কমপ্লিমেন্টারি চা কফির ব্যবস্থা, ছিল এসি এবং সঙ্গে ওয়াশরুমটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর এই মুহূর্তে হোটেলে আমরা কি থাকবো? রাত্রি 2টোর সময় যখন আমরা হোটেলে ঢুকলাম, তখন আমাদের বলা হলো যে আমরা ঠিক 5:30টার সময় আমরা সাফারিতে বেরোবো। ঠিক 5:30টার সময় আমাদের জন্য ক্যান্টার চলে আসবে। তো আমরা এখানে যেহেতু অনেকজন ছিলাম, তো সেই কারণে সবাই মিলে এখানে ক্যান্টার করে আমরা সাফারিতে বেরিয়েছিলাম। তো চলো সেই অভিজ্ঞতাও তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে, তার কারণ আমরা পরের দিন বাঘ দেখতে পেলাম নাকি সেটাও তো তোমাদের জানতে হবে। তো দেখো আমরা ঠিক 5:30টার সময় রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ক্যান্টারে করে আমরা যাচ্ছি হচ্ছে জঙ্গল সাফারিতে। এই জঙ্গল সাফারির কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি, সেটি হলো যে কোনো ন্যাশনাল পার্কে 2টি জোন থাকে, একটি হচ্ছে কোর জোন, একটি হচ্ছে বাফার জোন। কোর জোনে মূলত এই সমস্ত প্রাণীদের বেশি দেখার চান্স আছে। আর এই কোর জোনে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। শুধুমাত্র ক্যান্টার বা জিপে করে আমরা যারা সাফারি করতে যাচ্ছি তারাই কেবলমাত্র ঢুকতে পারবো। তবে সমগ্র ফরেস্টের মধ্যে 20% শুধুমাত্র সাফারির জন্য অ্যালাউ, আর 80% শুধুমাত্র বন্য প্রাণীরা তারা নিরাপদে নিশ্চিন্তে ঘুরে বেড়াতে পারবে। আমরা এই ক্যান্টার করে সবার প্রথম আসলাম সাফারির একটি জোনে, যেখানে আমরা কে কোন গাড়িতে আছি, আমাদের কি নাম, সেই সমস্ত কিছু এখানটায় দেখা হলো এবং 10 থেকে 15 মিনিট পরে আমাদের এখান থেকে গাড়ি ছেড়ে দিল কোর জোনের উদ্দেশ্যে। প্রত্যেকটি ন্যাশনাল পার্কে যখন তুমি সাফারি করবে তখন তাদের কিছু জোন ভাগ করে দেয়া থাকে। তো তুমি কোন জোন দিয়ে ঢুকবে কোর জোনে সাফারি করতে, তো সেটা আগে থেকে পারমিশন নিতে হয়। বান্ধবগড়ে মূলত 3টি জোন আছে, তালা, মাগধি এবং খিতৌলি। আমরা মাগধি জোনে পারমিশন পেয়েছিলাম। ওই মাগধি জোন দিয়ে আমরা সাফারি করার জন্য কোর জোনে এন্ট্রি করতে পেরেছিলাম। তো এই যে ক্যান্টার, এখানে 18টি সিট আছে, অর্থাৎ 18 জন একসাথে বসে সাফারি করতে যেতে পারবে। তো আমরা সাফারি জোনে একদম এন্ট্রিতে, যেখানটায় প্রথমে আমাদের গাড়িটি ঢুকেছিল, আমাদের সমস্ত কিছু নাম এবং আমাদের কাছে পারমিশন আছে কিনা সেগুলো চেক করার জন্য সেখান থেকে আমাদের 2জন গাইড উঠেছিলেন আর সঙ্গে ছিলেন ড্রাইভার। তো আমরা ক্রমশ এগিয়ে চলেছি বাফার জোন থেকে কোর জোনের উদ্দেশ্যে। আর এখন আমাদের মনের মধ্যে একটাই চিন্তা, একটাই আশা, আমরা কি বাঘের দেখা পাবো? মিলবে কি আমাদের বাঘের সন্ধান? আর দেখো আমরা এখন যে বাফার জোনের মধ্যে দিয়ে যাচ্ছি, এর আশেপাশে প্রচুর মহুয়া গাছ, আর এই মহুয়া গাছ থেকে না মহুয়া ফলগুলো টুপটাপ করে পড়ছে। আর এখানকার যে মানুষ, যে সমস্ত অধিবাসীরা রয়েছেন, তারা দেখছি এই মহুয়া ফলগুলো কুড়িয়ে কুড়িয়ে নিয়ে যাচ্ছে। তারা এই মহুয়া ফল থেকে বিভিন্ন রকমের পানীয় দ্রব্য তারা এখান থেকে তৈরি করেন। তো সেই কারণে মহুয়া ফলগুলো নিয়ে যাচ্ছে। শুনেছি এই মহুয়া ফলগুলো নাকি শুকিয়ে তার থেকে বিভিন্ন রকম পানীয় দ্রব্য দ্বারা তৈরি করেন। তো বাফার জোন দিয়ে যখন আমাদের ক্যান্টারটি যাচ্ছিল, হঠাৎ রাস্তার সামনে আমাদের ক্যান্টারটি থামলো এবং থেমে দেখো আমাদের গার্ড সাহেব কি বলছে।
हाँ हाँ अच्छा है, बड़ी जामुन के पास माँ बाई का बगीचा बाई को बड़ी जामुन के पास। कौन कहाँ पे अच्छा এই সবুজ গাছটা গাছে थोड़ी बहुत কে বসে আছে? সবুজ গাছটার পাশে কেউ তো বসে ছিল। অত দূর থেকে আমরা বুঝতে না পেলেও একটা জিনিস বুঝতে পেরেছি, আমাদের যিনি গাইড সাহেব ছিলেন তিনি বললেন যে মূলত এই বনের মধ্যে ছোট ছোট যে জলাশয়গুলো থাকে সেই জলাশয়তেই বাঘ দেখার সম্ভাবনা সব থেকে বেশি হয়। এবং তারা বললেন যে এখানে কল হয়, কল মানে যখন বাঘ সেই সমস্ত জলাশয়ে জল খেতে যাচ্ছে তার আশেপাশে যে সমস্ত হরিণগুলি থাকে তারা নিজেদেরকে সতর্ক করার জন্য এক ধরনের ডাক অর্থাৎ কল করে। তো সেই জন্যই উনি বলেছিলেন যে কল হচ্ছে কিনা একটুখানি শুনতে হবে। তো যাই হোক, এবার দেখো আমরা তো কোর জোনে প্রবেশ করে গেছি, তবে আমরা তো জ্যাকপট পেয়েছিলাম সেদিন। সবাই যখন শুনতে পেয়েছিল যে আমরা বান্ধবগড়ে এসে সবার প্রথম একটি চিতাবাঘ দেখতে পেয়েছিলাম, তারা বলেছিল যে বান্ধবগড়ে এসে চিতাবাঘের দর্শন নাকি জ্যাকপট পাওয়ার মতো। তো এখানে নাকি চিতাবাঘের দর্শন সেরকম পাওয়া যায় না, কিন্তু আমরা পেয়েছিলাম। তো বুঝতেই পারছো যে আমরা সাফারি করার 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আমরা চিতাবাঘ দর্শন করতে পেরেছিলাম। তবে চিতাবাঘটিকে দেখে প্রচন্ড কষ্ট লাগছিল, কারণ চিতাবাঘটিকে ঘিরে রয়েছিল অজস্র জিপসি, অজস্র এই ক্যান্টের গুলো। তো তখন না চিতাবাঘটি এতটাই ভয় পেয়েছিল, ওকে দেখে যেন কোথাও মনে হচ্ছিল যে আমরা হয়তো ওর ওপর অত্যাচার করছি। তো যাই হোক, সবাই তো তাদের দেখতেই এসছে, কি করা যাবে। প্রথমে আমরা বাঘের দর্শন পেলাম না, চিতাবাঘ দেখে আমাদের সবাই প্রচন্ড আনন্দিত। আর সেই সঙ্গে সঙ্গে হরিণের দল, হরিণের ঝাঁকে ঝাঁকে হরিণ আসছে, সেগুলো দেখে আমরা সত্যি আপ্লুত। আর সেই সঙ্গে অজস্র ময়ূর, আর শুধু ময়ূর নয়, ময়ূরগুলো পেখম তুলে রীতিমতো নাচছে। তো চলো আমরা সেই দেখতে দেখতে আমরা ক্যান্টিনের মধ্যে বেশ আনন্দ করতে করতে এগিয়ে চলেছি। এখন আমরা আছি ব্রেকফাস্ট পয়েন্টে। আমাদের সাফারি যে 6টা থেকে 11টা পর্যন্ত যে সাফারি হয় তার মাঝখানে আমাদের ব্রেক দেওয়া হয়, সেখানে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। আর এই ব্রেকফাস্ট আমরা যখন সকালবেলা হোটেল থেকে সাফারির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, ব্রেকফাস্ট আমাদের প্যাক করে দেওয়া হয়েছিল। ব্রেকফাস্টে মোটামুটি ব্রেড, পরোটা, তরকারি, পোহা, বানানা, সঙ্গে ডিম সেদ্ধ অনেক কিছুই ছিল। তো যেগুলো আমরা মোটামুটি বনভোজন টাইপের আমরা বেশ আনন্দ সহকারে আমরা ব্রেকফাস্টটা করতে পেরেছি। আর সেই সঙ্গে অবশ্যই খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন জঙ্গল অপরিষ্কার না হয়। তো আমরা যেখানে ব্রেকফাস্ট করেছিলাম সেখানে আমাদের ব্রেকফাস্টের সময় যে সমস্ত পেপারস বলো বা আমাদের প্লেট যেগুলো ছিল সেগুলো আমাদের আবার নিজেদের গাড়ি করে হোটেলে নিয়ে আসতে হয়েছিল। তো অবশ্যই বন যেন পরিষ্কার থাকে, জঙ্গল যেন কোনো মতেই নোংরা করে না দিয়ে আসে, এটাও আমাদের মাথায় খেয়াল রাখতে হবে। তো দেখো, আজকে আমাদের পাওনা ছিল অনেক কিছুই। আমরা লেপার্ড দেখতে পেয়েছি, আমরা সুন্দর সুন্দর ময়ূর দেখতে পেয়েছি, তাদের পেখম তুলে নাচ দেখতে পেয়েছি, তার সঙ্গে হরিণের দল ছিল, নীলগাই ছিল। সমস্ত কিছু দেখে 11টার সময় আমরা ফিরে আসলাম আমাদের এই রিসর্টে, অর্থাৎ এমটিপি হোয়াইট টাইগারে। তো এবার চলো তোমাদের রুমগুলো দেখাই। দেখতে পাচ্ছ যে এই রিসর্টে মানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কটেজগুলো। এই কটেজে আমরা একটা কটেজে রাত্রিবেলা আমরা ছিলাম। তো কটেজগুলো খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। এবার আসি এদের লাঞ্চের জায়গায়। তো দেখো, এখন আমরা রেস্টুরেন্টে চলে এসেছি, এখানে আমাদের লাঞ্চ দেওয়া হয়েছে। এত সুন্দর ব্যবস্থাপনা, সত্যি আমরা মানে কি বলবো, মানে খুব আপ্লুত। এত ভালো এদের লাঞ্চের ব্যবস্থা। স্যালাড রয়েছে, রয়েছে ভাত, রয়েছে তন্দুরি রুটি, রয়েছে একটা মিক্সড ভেজ, রয়েছে এখানে ছোলার সহযোগে কিছু একটা সবজি, আর তার সঙ্গে ছিল পনিরের সবজি, ডাল ফ্রাই ছিল, ডিমের কষা ছিল, চিকেন, সেই সঙ্গে আইসক্রিম, সেই সঙ্গে একটা পায়েস টাইপের একটা মিষ্টি জাতীয় কিছু। তো এখানে খাবারের প্রতি কোনো আমাদের অভিযোগ নেই। এরা এত সুন্দরভাবে খাবার পরিবেশন করেছে, এত সুন্দর হোটেলটি ছিল, এবং এখানকার যে স্টাফরা ছিল তাদের এত সুন্দর ব্যবহার, সত্যি আমরা আপ্লুত। প্রচন্ড ভালোভাবে আমরা এই বান্ধবগড়ের যে ন্যাশনাল পার্কটি আছে এটি আমরা ঘুরতে পারলাম, এনজয় করতে পারলাম। সেই সঙ্গে জ্যাকপট পেলাম আমরা, সেটা হচ্ছে যেটা কেউ দেখতে পায় না, সেই লেপার্ড আমরা দেখতে পেয়েছি। হ্যাঁ, বাঘের দর্শন পেলাম না, কিন্তু এখনো আমাদের 2টি ন্যাশনাল পার্ক ঘোরা বাকি রয়েছে।
তবে সেই দুটি ন্যাশনাল পার্কে কি আমরা বাঘের দেখা পেলাম, সেটা কিন্তু জানার জন্য অবশ্যই থাকতে হবে আমাদের সাথে। এখনো দুটো ন্যাশনাল পার্ক ঘোরা বাকি আছে। এই সবে মাত্র বান্ধবগড় আমরা কমপ্লিট করছি। আর এই দেখো তোমাদের সঙ্গে একটু ঘুরে দেখাচ্ছি, এই যে মধ্যপ্রদেশ ট্যুরিজমের যে হোয়াইট টাইগার যে রিসর্টটি আছে, সেই রিসর্টের আশেপাশে জায়গাটি খুব সুন্দর, সম্পূর্ণ জঙ্গলের ভেতরে। যখন আমরা রুমের ভেতরে প্রবেশ করেছিলাম রাত্রিবেলা, একটা সাইডে আমাদের কার্টেন দেওয়া ছিল, তো সেটা খুলতে আমাদের ভয় লাগছিল। একবার খুলে দেখেছিলাম যে দূরে পুরো জঙ্গল, কোথাও যেন মনে হচ্ছিল যদি বাঘ এসে আমাদের কটেজের সামনে বসে থাকে। তো যাই হোক, সেটা ছিল না, কিন্তু খুব সুন্দর ছিল কটেজটি। তো সেই কটেজে বিভিন্ন কিছু তোমাদের ঘুরে বেড়াচ্ছি, একটু দেখো আর সাথে থাকো। আর অবশ্যই এই পরে যে দুটি ভিডিও আসছে, সেখানে আমরা বাঘের দেখা পেলাম কিনা সেটা দেখার জন্য আমাদের সাথে থাকতেই হবে। তাহলে আজকের মতো এই বান্ধবগড় ন্যাশনাল পার্কের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সাথে থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো। আর হ্যাঁ, যারা এখনো সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো বিদায় নিলাম, টাটা।